সরকারের বয়স মাত্র ৪ মাস, আর এরই মধ্যে ক্ষমতার মসনদে শুরু হয়েছে এক ভয়ঙ্কর রদবদল আর পদত্যাগের সুনামি। একের পর এক হেভিওয়েট মন্ত্রীদের কপাল পুড়ছে। কেউ বাধ্য হচ্ছেন পদত্যাগ করতে, আবার কারোর ডানা ছাঁটা হচ্ছে অত্যন্ত নির্মমভাবে। ক্ষমতার অলিন্দে এখন একটাই প্রশ্ন, মন্ত্রীদের পদত্যাগের এই ভয়ঙ্কর স্রোতে এবার কি ভেসে যাচ্ছেন প্রবাসী কল্যাণ উপমন্ত্রী নুরুল হক নূর? এক সময়ের তারুণ্যের আইকন হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে কেন উঠছে চরম ব্যর্থতার অভিযোগ? ৪ মাসের মাথায় কেন হঠাৎ করেই প্রশাসন যন্ত্রে এমন রুদ্ধশ্বাস কম্পন শুরু হলো? দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমরা বিশ্লেষণ করব ক্ষমতার পেছনের এই প্রশাসনিক ভূমিকম্পের নেপথ্যের আসল কারণ। আজকে উন্মোচন করা হবে মন্ত্রিসভা থেকে কারা বাদ পড়তে যাচ্ছেন এবং নতুন করে কারাই বা এই ক্ষমতার মসনদে বসতে চলেছেন। বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করার এক বিশাল চ্যালেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ শুরু করেছিলেন। কিন্তু মাত্র ১২০ দিনের মাথায় এসে সরকারের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন যে পুরনো ধাঁচের শিথিল প্রশাসন দিয়ে এই চরম সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। ফলে শুরু হয়েছে এক নজিরবিহীন শুদ্ধি অভিযান। এই অভিযানে কোনো আবেগের স্থান নেই, কেবল পারফরম্যান্স বা কাজের যোগ্যতাই এখন টিকে থাকার একমাত্র মাপকাঠি। যারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে পদত্যাগের অদৃশ্য খড়গ। এই রদবদল প্রমাণ করেছে যে সরকার নিজের ভেতর থেকেই জবাবদিহিতার একটি নতুন এবং কঠোর সংস্কৃতি চালু করতে চাচ্ছে। এই রুদ্ধশ্বাস প্রশাসনিক থ্রিলারের প্রথম এবং সবচেয়ে বড় শিকার হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার সকালে অত্যন্ত নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীর ডেস্কে তার পদত্যাগপত্র জমা পড়ে। আবেদনে তিনি অত্যন্ত মার্জিত ভাষায় উল্লেখ করেছেন যে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই তিনি নানা ধরনের জটিল শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার ব্যক্তিগত অক্ষমতার কারণে সরকারের প্রশাসনিক গতিশীলতা যেন থেমে না থাকে, সেই উদ্দেশ্যেই তিনি পদত্যাগ করছেন। প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সাথে এই পদত্যাগপত্র গ্রহণও করেছেন। ফলে মন্ত্রিসভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সম্পূর্ণ শূন্য হয়ে গেল। কিন্তু ঘটনা কি আসলে এতটা সাধারণ? কেবল শারীরিক অসুস্থতার কারণেই কি একজন পূর্ণমন্ত্রী মাত্র কয়েক মাসের মাথায় এত বড় পদ ছেড়ে দিতে পারেন? দর্শক, বিশ্লেষকরা এই অসুস্থর তত্ত্বকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন। এর পেছনে রয়েছে অত্যন্ত সুনির্দিষ্ট এবং জোরালো কিছু কারণ। প্রথমত, শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রিত্ব ছাড়লেও দীপেন দেওয়ানের সংসদ সদস্য পদ ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ঈদের ছুটির আগ পর্যন্ত তিনি অত্যন্ত সক্রিয়ভাবে দলীয় এবং সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। তাহলে হঠাৎ করেই এই পদত্যাগের পেছনের আসল কাহিনী কি? ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তীব্র কোন্দল চলছিল। বিশেষ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন নিয়ে স্থানীয় নেতাদের সাথে তার বিরোধ চরমে পৌঁছেছিল। রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদারের সাথে তার প্রকাশ্য রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। পাশাপাশি ছাত্রদলের কমিটি গঠন নিয়েও প্রবল মতবিরোধ ছিল। এই বিষয়গুলোর সমন্বয়ে সৃষ্ট রাজনৈতিক চাপ সামলাতে না পেরেই মূলত তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন বলে মনে করছেন অনেকেই। দীপেন দেওয়ানের বিদায়ের পেছনে আরেকটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় জড়িয়ে আছে, যা হলো ভূরাজনীতি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সংবেদনশীল একটি জোন। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, আরাকান আর্মির অভাবনীয় উত্থান এবং বাংলাদেশ সীমান্তে এর প্রত্যক্ষ প্রভাব পার্বত্য চট্টগ্রামকে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক বারুদখানায় পরিণত করেছে। এই চরম সংকটময় মুহূর্তে পাহাড়ের রাজনীতি এবং কূটনীতি সামাল দেবার জন্য যে ইস্পাত কঠিন স্নায়ুর প্রয়োজন ছিল, সেখানে হয়তো দীপেন দেওয়ান চরমভাবে ব্যর্থ হচ্ছিলেন। পাহাড়ের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করার জন্য এখন এমন একজন নেতার প্রয়োজন যিনি অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই হিসেব নিকেশ মেলাতেই হয়তো এই পার্বত্য অঞ্চলটি অন্য কারোর হাতেই চলে যাচ্ছে। দীপেন দেওয়ানের পদত্যাগের খবরের রেশ কাটতে না কাটতেই সচিবালয়ে আশ্রে পড়েছে আর এক চাঞ্চল্যকর তথ্য।
সরকার গঠনের সময় প্রশাসনিক সমন্বয়ের সুবিধার্থে অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য ও শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি কিংবা সড়ক সেতুর মতো মেগা মন্ত্রণালয়গুলোকে এবার একসঙ্গে কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই মেগা মন্ত্রণালয়গুলোর কাজের পাহাড় সম চাপ সামলাতে গিয়ে মন্ত্রীরাই রীতিমতো হিমশিম খাচ্ছেন। কাজের গতি মারাত্মকভাবে স্লোথ হয়ে যাচ্ছে। সরকারের নীতি নির্ধারণী মহল বুঝতে পেরেছে যে একজন ব্যক্তির হাতে এত বেশি ক্ষমতা কেন্দ্রভূত রাখাটা প্রশাসনিক গতির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং কাজের চাপ কমাতে এখন বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রীর ডানা ছাঁটার বা দায়িত্ব কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই শুদ্ধি অভিযানের সবচেয়ে চাঞ্চল্যকর এবং আলোচিত চরিত্র হতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ উপমন্ত্রী নুরুল হক নূর। একসময় রাজপথ কাঁপানো এই তরুণ নেতা বিপুল জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতার মসনদে জায়গা পেয়েছিলেন, কিন্তু ক্ষমতার অলিন্দে পা রাখার পর থেকেই তার পারফরম্যান্স গ্রাফ কেবল নিচের দিকেই নেমেছে। এখন জোর গুঞ্জন চলছে যে মন্ত্রীদের পদত্যাগের এই ভয়ঙ্কর স্রোতে এবার তিনিও ভেসে যাচ্ছেন। যে কোনো মুহূর্তে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে বলে একটি গোপন সূত্র থেকে জানা গেছে। তারুণ্যের আইকন থেকে কেন তিনি আজ এই পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালেন, এর নেপথ্যের কারণগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং হতাশাজনক। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে নুরুল হক নূরের বিরুদ্ধে এখন শুধু প্রশাসনিক অযোগ্যতারই অভিযোগ নয়, বরং পাহাড় সম ব্যর্থতার অকাট্য প্রমাণ মিলেছে। যে প্রবাসীরা হাড়ভাঙা খাটুনি খেটে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন, তাদের কল্যাণে দৃশ্যমান কোনো কাজ করতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। প্রবাসীদের ক্ষোভ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে নূরকে বেশ কয়েকবার সরাসরি বিক্ষোভ এবং তোপের মুখেও পড়তে হয়েছে। সবচেয়ে বড় অভিযোগটি এসেছে খোদ জাতীয় সংসদ থেকে। জানা গেছে, সংসদে প্রবাসী কল্যাণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল উত্থাপনেও তিনি চরম গাফিলতি এবং উদাসীনতা দেখিয়েছেন। একটি সরকার যখন জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে, তখন এমন একজন বিতর্কিত এবং পারফরম্যান্সবিহীন মন্ত্রীকে কাঁধে বয়ে বেরিয়ে নিজেদের ক্লিন ইমেজ নষ্ট করার কোনো যৌক্তিকতা দেখছে না সরকার। মন্ত্রিসভায় এই আকস্মিক রদবদল এবং ছাঁটাই প্রক্রিয়ার মূল কারিগর হলেন সরকার প্রধান স্বয়ং। তিনি প্রশাসনকে সম্পূর্ণ একটি নতুন ধাঁচে ঢেলে সাজানোর মাস্টার প্ল্যান গ্রহণ করেছেন, আর এর নাম দেয়া হয়েছে পারফরম্যান্স মনিটরিং মেকানিজম। দর্শক, পুরাতনদের বিদায়ের পাশাপাশি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন কারা। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী অন্তত 5 থেকে 8 জন নতুন মুখ খুব শীঘ্রই মন্ত্রিসভায় শপথ নিতে যাচ্ছেন। এই সম্ভাব্য তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্যের নাম, যিনি শীর্ষ মহলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। এছাড়া নরসিংদী, নেত্রকোনা, বৃহত্তর ময়মনসিংহ, খুলনা, ঢাকা, পাবনা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকেও কয়েকজন হেভিওয়েট সংসদ সদস্যের নাম ঘুরে বেড়াচ্ছে। সরকার আঞ্চলিক প্রতিনিধিত্ব বাড়ানোর দিকে বিশেষভাবে নজর দিচ্ছে। পাশাপাশি একজন প্রভাবশালী নারী সংসদ সদস্যকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার জোর আলোচনা চলছে। টেকনোক্র্যাট কোটায় চমক হিসেবে মন্ত্রিসভায় ঢুকতে পারেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ডেপুটি সভাপতি মহিদুর রহমান। এই নতুন মুখের অন্তর্ভুক্তি সরকারের প্রশাসনিক গতিকে আরও বহুগুণ বাড়িয়ে দিবে বলে বিশ্লেষকরাই মনে করছেন। দর্শক, সবকিছু মিলিয়ে একটি বিষয় দিনের আলোর মতো স্পষ্ট। সরকার পরিচালনায় আক্ষরিক অর্থেই জিরো টলারেন্স নীতি কার্যকর হতে শুরু করেছে। রাষ্ট্রকে খাদের কিনারায় থেকে টেনে তুলতে হলে অযোগ্যদের নিয়ে আর কোনো আপোষ করার সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সরকার হঠাৎ করেই কেন মন্ত্রীদের এভাবে পদত্যাগ করতে বাধ্য করছেন? বিএনপি সরকার যদি সত্যিই নুরুল হক নূরকে পদত্যাগ করতে বাধ্য করান, তবে এটি কি জনগণের জন্য ভালো হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার বিশ্লেষণ। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।